নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। 2017 সাল পরপর 2 মাসের ব্যবধানে ত্রিপুরায় খুন হয়েছিল কর্মরত দুজন সাংবাদিক। জাতীয় পর্যায়ে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনা নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা দেশ, ঠিক তখনই ত্রিপুরায় সংঘটিত হয় রোমহর্ষক এই 2 সাংবাদিক খুনের ঘটনা। প্রথম খুন হন তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। এর ঠিক 2 মাস বাদে খুন হন সিনিয়র সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। শুক্রবার সাংবাদিক সুদীপ দত্ত খুনের ঘটনায় পূর্ণ হলো 7 বছর। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক খুনের 7 বছর পূর্ণ হবে আর 2 মাস বাদে, অথচ আজও খুনের বিচার পায়নি শান্তনু সুদীপরা। সাংবাদিক হত্যার কলঙ্ক 7 বছরেও কেন মুছতে পারেনি ত্রিপুরা, তা নিয়ে আজ প্রশ্ন তুলছে নিউজ নাও। সেপ্টেম্বর 2017 সালে প্রথিতযশা সাংবাদিক গৌরী লঙ্কেশকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা নিয়ে যখন প্রতিবাদের ঢেউ উঠেছিল দেশে, ঠিক তখনই ত্রিপুরায় ঘটে যাওয়া 2 জন কর্তব্যরত সাংবাদিকের পর পর রোমহর্ষক খুনের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে গোটা দেশ। শুধুমাত্র জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমই না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতেও ফলাও করে প্রকাশিত হয় ত্রিপুরার বুকে ঘটে যাওয়া এই কলঙ্কজনক অধ্যায়। 2017 সালের 20 সেপ্টেম্বর আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে জিরানিয়ার মান্দাইতে একটি উপজাতি আন্দোলন কভার করতে গিয়ে তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। রোমহর্ষক এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 21 নভেম্বর 2017 তারিখে আগরতলার কাছে ত্রিপুরা স্টেট রাইফেলসের একটি ব্যাটালিয়নের সদর দপ্তরে সিনিয়র সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে ডেকে নিয়ে হত্যা করা হয় গুলি করে। এই 2 জন সাংবাদিকই খুন হন কর্তব্যরত অবস্থায়। 2018 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে বড়মুড়ার পাদদেশ চম্পকনগরের সাধুপাড়ায় রাজ্যের বর্তমান সরকারের সহযোগী আইপিএফটি রাজ্যের একমাত্র জাতীয় সড়ক আসাম আগরতলা রোডের রাস্তা রোকো আন্দোলন সংগঠিত করে পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে। 2017 সালের 10 জুলাই থেকে 20 জুলাই এক নাগারে 11 দিন চলেছিল তথাকথিত এই আন্দোলন। এই আন্দোলন চলাকালীন সময়ে জনজীবনের স্বার্থের পরিপন্থী রাস্তা রোকো আন্দোলনের জ্বলন্ত চিত্র ক্যামেরা বন্দী করে স্থানীয় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের তরুণ চিত্র সাংবাদিক শান্তনু ভৌমিক। এরপর থেকেই তাঁর উপর আসে হুমকি। বড়মুড়ায় 11 দিন আসাম আগরতলা জাতীয় সড়কে রাস্তা রোকো আন্দোলনের পরেই মান্দাই যাওয়ার মূল সড়কে রাস্তা রোকো আন্দোলন শুরু হয় 2017 সালের 20 সেপ্টেম্বর। এতে মান্দাই বাজার সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে পথচারী, দোকানি, শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, জাতি উপজাতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর সংগ্রহ করতে সেখানে ছুটে যায় শান্তনু। আর এই সুযোগের সদ ব্যবহার করে তাকে জোরপূর্বক গৌরমণি স্টেডিয়ামের পেছনে জঙ্গলের ঝোপের মধ্যে নিয়ে তার মোবাইল ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে তাকে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনার কয়েক ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় জিবি হাসপাতালে, কিন্তু যা হবার তা হয়ে গেছে আগেই। সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে চরম মূল্য দিতে হয় শান্তনু ভৌমিককে। রোমহর্ষক এই ঘটনায় যখন স্তম্ভিত সংবাদ জগৎ, এর ঠিক মাস 2-1 মধ্যেই খুন হন সিনিয়র ক্রাইম রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক। 21 নভেম্বর 2017 সালে পশ্চিম ত্রিপুরা জেলার আরকে নগরে ত্রিপুরা স্টেট রাইফেলসের 2য় ব্যাটালিয়নের সদর দপ্তরে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। আর্থিক দুর্নীতি সংক্রান্ত খবর ফাঁস করতে গিয়ে বেলা 11:30 ব্যাটালিয়নের সদর দপ্তরে খুন হতে হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। শুধু এখানেই শেষ নয়, হত্যার প্রায় 2.5 ঘন্টা পর বেলা 2টোয় সাংবাদিকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরপর দুটি সাংবাদিক হত্যার পর হাওড়া নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। পরিবর্তন হয়েছে সরকারেরও। শান্তনু সুদীপের খুনের বিচারের জন্য এসআইটি গঠন করে শুরু হয় সিআইবি তদন্তের আর্জি। এমনকি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ বাদ যায়নি কোনো কিছুই। এরই মধ্যে পালা বদল হয় সরকারেরও।
দেখতে দেখতে কেটে গেল 7টি বছরও, কিন্তু বিচার মিলল কোথায়? সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা মামলায় কি আদৌ কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই প্রশ্ন বিধানসভায় তুলতে আর প্রয়োজন মনে করে না কোনো বিরোধী দল। অপরদিকে দিন দুপুরে ডেকে নিয়ে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যার সঙ্গে অভিযুক্ত 4 জন সহ প্রধান অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলসের প্রাক্তন কমান্ডেন্ট তপন দেববর্মাকে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে যেখানে জামিন দিতে হয়েছিল আদালতকে, সেখানে এই মামলার পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং নিয়ে কেউ আর প্রশ্নই তুলছে না। অপরদিকে 2018 বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে সাংবাদিক হত্যার মতো হটকেক বিষয় নিয়ে যারা যত্ন সহকারে পালন করেছিল তথাকথিত দায়িত্ববান বিরোধী দলের ভূমিকা, তারাই আজ আসীন রয়েছে ক্ষমতায়। কিন্তু তাতে কি? বিচারের বাণী তো কেঁদেই চলেছে নিভৃতে। রাজনীতির ভুল ভুলাইয়ায় রাজ্যের ইতিহাসে সাংবাদিক হত্যার ঘটনাগুলির প্রেক্ষাপট হয়তো সাধারণ মানুষের কাছে আজও একটা ধাঁধা, তবে তথ্যবিজ্ঞ মহলের কাছে কিন্তু তা একটা ওপেন সিক্রেট। 2018 সালে সরকার গঠন হবার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সাংবাদিক হত্যার মামলাগুলো তদন্ত সিবিআই এর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। কিন্তু এরপর তদন্তের গতি প্রকৃতি কোন পথে চলছে তা নিয়ে কোনো বক্তব্য নেই সরকার পক্ষের। আর সেখানেই প্রশ্ন উঠছে, পরপর দুটি সাংবাদিক হত্যার প্রায় 7 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি একটি মামলারও। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, সাংবাদিক হত্যার এই কলঙ্ক কি আদৌ গোছাতে পারবে ত্রিপুরা? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্রামীণ ক্ষেত্রে জল জীবন মিশনের সফল বাস্তবায়নের পাশাপাশি নগর এলাকায় পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে শুক্রবার একটি মেগা প্রকল্পের ভিত্তি স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদয়পুর রাজশ্রী হল পরিসরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় এই মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত হবে রাজ্যের 12টি শহর। প্রায় 530 কোটি টাকা বাজেটের এই প্রকল্পে উপকৃত হবেন খোয়াই, মোহনপুর, রানীরবাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, কুমারঘাট, ধর্মনগর, কৈলাসহর ও আমবাসায় বসবাসকারী প্রায় 4 লক্ষাধিক মানুষ। এক্ষেত্রে 330 কোটি টাকা মঞ্জুর হয়ে গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন প্রকল্পের অর্থ যথাযথ ব্যয় করার জন্য জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণও করেন মুখ্যমন্ত্রী। নির্দেশ আছে আজকে এখানে আউট অফ 20 যে নগর উন্নয়নের যে কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে 12টি যে বিভিন্ন যে নগর এবং মিউনিসিপ্যালিটিতে তার প্রথম ফেজে তার উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে সহযোগিতায় যেটা হচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে 530 কোটি টাকা রাখা হয়েছে। প্রথম এই 530 কোটির অনুমোদন ওনারা দিয়েছেন এবং এডিবির পক্ষ থেকে 12টি শহরে আউট অফ 530 করোড় থেকে 330 কোটি টাকা এখন পর্যন্ত অনুমোদন দিয়েছে। এবং এখানে বলা হয়েছে তাদেরও কিন্তু গাইডলাইন থাকে। অনেক সময় বিধানসভার মধ্যে উল্টোপাল্টা কথাবার্তা বলে না জেনে শুনে, গাইডলাইনের বাইরে কারোর ক্ষমতা নাই কিছু করার। এডিবির যে নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়েছে যে 36 মাসের মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যেই এই প্রকল্প শেষ করতে হবে। আমি আশা করি যে এই প্রকল্প আরবান ডেভেলপমেন্ট যেভাবে নিয়েছে, আমাদেরও প্রতিটা পয়সা প্রতিটা টাকা যেন প্রপারলি ইউজ হয় সেই দিকেও আমরা তো নজর রাখবই, ডিপার্টমেন্টও নজর রাখবে। কিন্তু যারা জনপ্রতিনিধিগণ আছেন, সাধারণ মানুষ, আমরা বিভিন্ন প্রান্তে, আপনারা জানেন যে আমার সরকার করে একটা আমরা ডিজিটালের মাধ্যমে সব ইনফরমেশন আমাদের কাছে পাঠাতে পারেন। কোনো সমস্যা হলে পাঠালে আমরা তার দিকে আমরা নজর দিতে পারি, আপনারাও সেটা দেখবেন। মণিপুরে অশান্তির আবহে 28 কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ ও সেনার যৌথ বাহিনী। এর ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানিয়েছে সেনা। গত 20 জুলাই 33 কেজি আইডি বিস্ফোরক উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করেছিল সেনা। মণিপুরের সেই পূর্ব ইম্ফল জেলা থেকে 28 কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ ও সেনার যৌথ বাহিনী।
বংজাং এবং ইথাম গ্রামের কাছে সেনার প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়রা বিস্ফোরকগুলি খুঁজে বার করে। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করেন ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। গত 3 মাসে বিস্ফোরক উদ্ধারের দিক থেকে নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় বৃহত্তম সাফল্য এটি। এই সাফল্যের ফলে অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেনা। মণিপুরের মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতিতে সেপ্টেম্বর থেকে নতুন করে তপ্ত হয়ে ওঠে কাপংকপি এবং পশ্চিম ইম্ফলের বিভিন্ন এলাকা। দফায় দফায় চলে ড্রোন হামলা এবং রকেট হামলা। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় জঙ্গিদের খোঁজ জোরদার কম্বিং অপারেশন শুরু করে সেনা ও মণিপুর পুলিশ। উল্লেখ্য, মেইতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, কিন্তু বিভিন্ন জায়গায় পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে দুই জনগোষ্ঠীর একাধিক সশস্ত্র সংগঠন। সূত্রের খবর, ইতিমধ্যেই জঙ্গিদের কোণঠাসা করতে পাঠানো হয়েছে আরও সেনা ও আধা সামরিক বাহিনী। কম্বিং অপারেশনে অত্যাধুনিক ড্রোনের সাহায্য নিচ্ছে সেনা। নিরাপত্তা বলয় আরও জোরদার করতে মায়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ করে মোটা টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সিআইডি শাখা। সোদপুর পানিহাটি এলাকায় ত্রিপুরার এক বড় ব্যবসায়ীকে অপহরণ করে 3 দফায় মোট 11 কোটি টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা বলে জানিয়েছে কলকাতা পুলিশের সিআইডি শাখা। অপহরণকারীদের আশ্রয় এবং পুলিশ নিরাপত্তার আশ্বাস দিয়ে বারাসাত অঞ্চলের দত্তপুকুরে এক বাগান বাড়িতে ওই ব্যবসায়ীকে নজরবন্দি করে রাখে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। প্রাণনাশের হুমকি দিয়ে 3 দফায় প্রায় 11 কোটি টাকা আদায় করে মিলন সর্দার ও তার দলবল। ব্যবসায়ীর তরফ থেকে খড়দা থানায় অপহরণের মামলা দায়ের করা হলে বিষয়টি গুরুত্ব বুঝে সিআইডি তদন্তের নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। তদন্তে নেমে এক প্রাক্তন পুলিশ কর্মী সোমনাথ সমাদ্দার সহ মোট 7 জনকে গ্রেফতার করে সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদ করে বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের নাম উঠে আসে পুলিশি তদন্তে। বৃহস্পতিবার রাতে মিলনকে বারাসাতের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। এই ঘটনায় মোট 8 জন গ্রেফতার হলেও সিআইডি সূত্রে খবর আরো অনেকেই যুক্ত রয়েছে অপহরণের সঙ্গে। ধৃত কাউন্সিলরকে বারাসাত থানার অনুমতি নিয়ে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতার হবার খবর পেয়েই মিলন সর্দারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বারাসাত লোকসভা সাংসদ এবং বারাসাত জেলা সাংগঠনিক সভাপতি কাকুলি ঘোষ দস্তিদার। গত পৌরসভা নির্বাচনে মিলন সর্দারকে প্রার্থী করা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। প্রথমে দল তাকে টিকিট না দিলেও পরবর্তীকালে রহস্যজনকভাবে তাকে প্রার্থী করা হয়। বহু দুর্নীতিকে অভিযুক্ত মিলন সর্দার গ্রেফতার হয় বিড়ম্বনায় পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছে বিরতির পর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। শেষ পর্যন্ত অপহৃত স্বামী চাইলাফ্রুং মগকে ফিরে পেলেন তার স্ত্রী। গত 13 সেপ্টেম্বর বৈধ পাসপোর্টে বাংলাদেশে ঘুরতে যান বিলোনিয়ার চাইলাফ্রুং মগ। গত বুধবারে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু বাড়িতে ফেরার সময় বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় অপহৃত হন ভারতীয় নাগরিক চাইলাফ্রুং মগ। অপহরণকারীরা চাইলাফ্রুং মগের স্ত্রীকে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দিশেহারা হয়ে চাইলাফ্রুং মগের স্ত্রী পুলিশের দ্বারস্থ হলেও সাহায্য সহযোগিতার বদলে তাকে পাগল আখ্যায়িত করে বের করে দেওয়া হয় থানা থেকে। এই অবস্থায় অপহৃত চাইলাফ্রুং মগের স্ত্রী বিলোনিয়া মুহুরীঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হন।
আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন বিএসএফ এর কর্তব্যরত জওয়ানদের দ্বারা। এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিলোনিয়া থানাতে। সার্বিক ঘটনা নিয়ে রিপোর্ট করেছিল নিউজ নাও। অবশেষে 3 দিন পরে শুক্রবার সকাল 10:30 নাগাদ বাংলাদেশ থেকে মুহুরীঘাট সীমান্ত দিয়ে ফিরে আসেন ভারতীয় নাগরিক চাইলাফরুং মগ। আইনি প্রক্রিয়া শেষেই ফিরিয়ে আনা হয় চাইলাফরুং মগকে। ঘটনার পর মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্যে একজন গ্রেফতার ও অপহরণকারীদের 2টি বাইক আটক করে বাংলাদেশ পুলিশ। এদিকে স্বামীকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি চাইলাফরুং মগের স্ত্রী। তবে এই তিক্ত অভিজ্ঞতার পর পর্যটনের জন্য বাংলাদেশে আর কোনোভাবেই নিরাপদ নয় বলে অভিমত ব্যক্ত করেন এদিন তিনি। চাইলাফরুং মগ, আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন? বাংলাদেশে 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ, 13 তারিখে গেছিল। তারপর তোর গেছে আমারে চৈতগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ, চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার মিরামিষ আসছিল। আচ্ছা। মিরামিষ আইসারে 12:30 1টা দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা। ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। জানালে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ, শিউরা বাজার, বাংলাদেশে। আচ্ছা। নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, কথা কইছি। করার পরে এরা তো আমার মধ্যে আমি কথা খাই রুটি আর এটা, মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ। স্কুলে নেই পড়াশোনার পরিবেশ ও সার্বিক সুবিধা, সঙ্গে নেওয়া হচ্ছে বর্ধিত ফি। এই অভিযোগ নিয়ে সিমনার এশানপুর স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী ও অভিভাবকরা। বিদ্যাজ্যোতির বিভিন্ন স্কুলে বর্ধিত ফি নিয়ে আগেও বেশ কয়েকবার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবক মহল। ফি নেওয়া হলেও সুযোগ সুবিধার দিক দিয়ে বিদ্যাজ্যোতির স্কুলগুলিতে ব্যাপক ঘাটতি রয়েছে বলে সরব হয়েছে শিক্ষা অনুরাগী সচেতন মহলও। তবে কোনো অজ্ঞাত কারণে থমকে আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্যকারী সংস্কারের কাজ। স্কুলগুলো চলছে আগের ধাঁচেই। এবার সিমনার গ্রামীণ এলাকা ঈশানপুরে স্কুল বর্ধিত ফির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্কুলেই তালা ঝুলিয়ে দিল স্থানীয় অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যাজ্যোতি স্কুল হবার পর ঈশানপুর স্কুলে বিভিন্ন ধরনের ফি আদায় করছে স্কুল প্রশাসন। নিত্য নতুন ফি এর অর্থ মেটানো তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলে ক্ষোভের সঙ্গে জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা। মোহনপুর প্রতিনিধি সবুজ সরকারের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত সংবাদ। সিবিএসই স্কুলে যে মানে এরা কি চাঁদার হারটা বেশি? হ্যাঁ, বেশি। কয়েকদিন পর তারা এদিন রীতিমতো রাস্তা অবরোধ করে স্কুলটির পঠন পাঠন ও বর্ধিত ফি নিয়ে প্রতিবাদ জানান স্থানীয় মানুষজন ও ছাত্রছাত্রীরা। তাদের আরও অভিযোগ, নিত্য নতুন ফি নেওয়া হলেও শিক্ষাগত সুযোগ সুবিধা স্কুলে খুবই কম। স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও লাইব্রেরি নেই বলেও অভিযোগ করেছেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। তবে স্কুল প্রশাসনের বক্তব্য, সরকারি আদেশ মোতাবেকই ফি আদায় করছেন তারা। স্কুলে শিক্ষক সংকট রয়েছে সেই কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাই। আপনারা বলেছেন যে জিওগ্রাফির পর্যাপ্ত টিচার নেই, কিন্তু 9 মাস তো সাংঘাতিক। রাজ্যের বিভিন্ন স্কুলে ব্যাপক শিক্ষক সংকট রয়েছে, এই তথ্য বহুবার সামনে উঠে এসেছে। যে মূল লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুল, সেই লক্ষ্য ক্রমেই ধূসর হয়ে আসছে। বিদ্যাজ্যোতি স্কুলের খারাপ ফলাফল নিয়ে শিক্ষা দপ্তরের কর্তারা যখন গভীরভাবে চিন্তিত, তখন এই ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার কাজ কবে শুরু হবে সেই দিকেই তাকিয়ে আছে ছাত্রছাত্রী সহ উদ্বিগ্ন অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়ার যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকায় নাবালিকা ছাত্রী বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সোনামুড়ার এনসিনগর এলাকায় অপহৃত হবার 12 ঘন্টার পরও অপহরণকারীরা অপহৃতার উদ্ধারে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। প্রতিবাদী শুক্রবার দুপুরে বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে সোনামুড়া কাঠালিয়া সড়ক। অভিযুক্তকে গ্রেফতার না করা হলে এই আন্দোলন চলতে থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। শেষে পুলিশ প্রশাসনের প্রতিশ্রুতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কি ব্যাপারে দাদা এখানে পথ অবরোধ? এখানে আজকে 18 বছরের কোনো সন্তান যদি কোনো বিয়েতে একদিনের নিচে একটা গরিব মা ভাইয়ের সন্তান
তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন দেয়া। আজকে 13 বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে, প্রশাসনের ভূমিকা এটা। আজকে 3 দিন কোনো ভূমিকা নিচ্ছে না, আজকে আবার 3 দিনের টাইম নিচ্ছে রবিবার বন্ধুত্ব। কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকের কাছে এটা আমরা বিচার চাই। এখন তোমরা কি চাও? এই স্কুলটার নাম কি? তোমরা কোন স্কুলের? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।